হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। হৃদয়ের যত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না আমার। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। স্বপ্ন ছড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে তুমি এ জীবন। হায় স্বপ্ন ছাড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে তুমি এ জীবন। দু চোখেরই আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে যায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। বিধবা মেয়েদের আবার সাজগোজ লাগে নাকি? কথাটা কানে ভেসে আসতেই ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো আমার। পাশ থেকে আমার বেস্ট প্রিয় তেড়ে গেল মেয়েটার দিকে। প্রিয় মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড বলে ভুল হবে, ও আমার বোনের মতো। কেউ আমাকে খারাপ কটূক্তি করলে একদম সহ্য করতে পারে না মেয়েটা। এখন নিশ্চয়ই আমার জন্য ওই মেয়েটার সাথে লড়াই করবে প্রিয়। আমি শ্রেয়সী। অদ্ভুত না নামটা? আম্মু রেখেছিলেন। সবাই নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতো না বলে শ্রেয়া বলেই ডাকতো। তখন থেকে প্রতিটা মানুষ শ্রেয়া বলেই ডাকে। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। 18 বছরে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়েছি। মাত্র কয়েক মাসের ব্যবধানে জীবনে লেগে গিয়েছে বিধবার ট্যাগ। তখন থেকেই নিজেকে বিধবা হিসেবেই চিনি, আর সমাজের মানুষও তাই চেনে। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি আমার। বরের ভাই ভাবিরা বের করে দিয়েছেন আমাকে। বৃদ্ধা শাশুড়ি পেরে ওঠেনি তাদের সাথে। স্বামীহারা হয়ে যখন বাবার বাড়ির দরজায় দাঁড়িয়েছি, সৎমা জায়গা দেয়নি বাড়িতে। কারণ বিধবা মেয়ে ঘরে রাখলে নাকি ছোট মেয়েকে বিয়ে দিতে পারবেন না। সেখানেও জায়গা হয়নি আমার। কি অদ্ভুত না জীবনটা! বিধবা কি আমি শখ করে হয়েছি? কোনো মেয়ে কি বিধবা হয়ে থাকতে চায়? কেন আমায় বিধবা অপয়া বলে আখ্যায়িত করা হয়? বিয়ের কয়েক মাসেই স্বামী মারা যাওয়ার পেছনে আমার কি হাত ছিল? তবুও সমাজের দৃষ্টিতে আমি অপয়া। কিছুক্ষণ আগে প্রিয় আমাকে নবীন বরণে শাড়ি পরার কথা বলছিল। তখনই ফিহা আমাকে সেই কথাটা বলে উঠল। সত্যি তো, বিধবাদের আবার কিসের সাজসজ্জা? ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি শেষ হবার পর শীতল এই আবহাওয়া খুব পছন্দ আমার। কারোর সাথে অহেতুক তর্কে জড়াতে ভালো লাগে না। আমি যা মানুষ তো তাই বলবে। প্রিয়র হাতটা টেনে ক্লাসরুম থেকে বের হয়ে এলাম আমি। এই মুহূর্তে ভীষণ ইচ্ছে করছে আমার বৃষ্টি শেষে শীতলতম আবহাওয়াটা উপভোগ করতে। এটাতে তো আর কারো বাধা থাকবে না। বাইরে আসতেই আমার হাতটা ছাড়িয়ে ফুঁসে উঠল প্রিয়। মেয়েটা ভীষণ কিউট, একটু গুলুমুলু, গায়ের রং ফর্সা, গাল ফুলিয়ে যখন তাকায় আরো কিউট লাগে মেয়েটাকে। যেই ছেলে এই কিউট মেয়েটার স্বামী হবে, নিঃসন্দেহে সে অনেক লাকি হবে। হালকা হেসে প্রিয়র গালটা টেনে দিলাম আমি। এই লুকে তোকে ভীষণ কিউট লাগছে প্রিয় বেবি। তুই এমন কেন শ্রেয়া? একটু প্রতিবাদও কি তুই করতে পারতি না? সব ক্ষেত্রেই তো অনেক প্রতিবাদী হয়ে উঠিস, তবে এই ক্ষেত্রে কেন ভেজাবেড়া হয়ে যাস? যা সত্য তাই তো বলবে প্রিয়। সত্য তো এটাই, আমি বিধবা। এতে কাউকে জবাব দেওয়ার কি আছে বল? তুই বিধবা, কিন্তু তাই বলে এই না যে জীবনে এগিয়ে যাওয়া যায় না। আর তোর শরীরে কি কোথাও লেখা আছে তুই বিধবা? নেই তো। আর এটাও কোথাও লেখা নেই যে তুই সাজতে পারবি না অথবা জীবনে এগিয়ে যেতে পারবি না। বাদ দে প্রিয়, এটা নিয়ে এত বাড়াবাড়ি প্রয়োজন নেই দোস্ত। অবশ্যই আছে। তোর পুরোটা জীবন পড়ে আছে শ্রেয়া। সৎ মায়ের কারণে কম বয়সে বিয়ে নামক বন্ধনে জড়িয়েছিস। তোর স্বামী মারা গিয়েছে, এতেও তোর হাত নেই। বরং এমন স্বামী মরে গিয়েছে তাতে ভালোই হয়েছে। প্রিয়ার কথায় ধমকে উঠলাম আমি। এমনটা বলতে পারিস না তুই প্রিয়। উনি যেমনই ছিলেন আমার স্বামী ছিলেন। ঠিক আছে, বললাম না, কিন্তু তুই এখন কারো বউ না। আর তোকে কেউ বিধবা অপয়া এসব বলার অধিকারও নেই। তুই শুধুই শ্রেয়সী।
প্রিয়র কথা হাসলাম আমি। ঠিক আছে, কারোরই অধিকার নেই, আর কেউ যদি বলেই তবে আমার প্রিয় তো আছেই তাকে শাসানোর জন্যে। আমার কথা হেসে দিল প্রিয়, আমার হাতটা ধরে বলল, জীবনে সব সময় হাসি খুশি থাকবি দোস্ত। তোর হাসিটা ভীষণ সুন্দর। এত সুন্দর কেন তুই? হয়েছে, আর মাখন লাগাতে হবে না ম্যাম। সেই সকালে টিউশন করে বেরিয়েছি, এখনো পেটে কিচ্ছু পড়েনি। ও মা, সে কি! চল ক্যান্টিনে যাই। না, তুই তো জানিস ক্যান্টিনে বসে খেতে ভালো লাগে না আমার। ঠিক আছে, এখানে অপেক্ষা কর, এক্ষুনি আসছি আমি। ঠিক আছে। প্রিয় যেতেই এক সাইডে দাঁড়িয়ে পড়লাম আমি। বৃষ্টি হবার কারণে কাদা জমে আছে। মাথার ঘুমটা আর একটু টেনে দিলাম। হঠাৎই একটা গাড়ি প্রচণ্ড বেগে গেল, আর কাদা এসে ছিটকে পড়লো শ্রেয়ার গায়ে। সাদা থ্রি পিসটা কাদায় মাখা মাখা। মেজাজ গরম হয়ে গেল আমার। ক্যাম্পাসে এমনভাবে গাড়ি চালানোর সাহস কার আছে? কতটা ব্যাধ বলে এমন একটা কাজ করতে পারে? গাড়িটার দিকে এগিয়ে গেলাম। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো একটা ছেলে। সাদা শার্ট, হালকা চাপদারি, চোখে সানগ্লাস, ফর্সা চেহারার সুদর্শন ছেলেটাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলাম। চেহারা দেখে মনেই হয় না ছেলেটা এমন বেয়াদব হতে পারে। তার পাশাপাশি গাড়ি থেকে বের হয়ে আসলো আরো 3টা ছেলে। ছেলেটার দিকে এগিয়ে গেলাম আমি। অবশ্যই তাকে বলা উচিত তার এত স্পিডে গাড়ি চালানো অন্যের জন্য কতটা ক্ষতিকর। শ্রেয়াকে দেখে হেসে উঠল সাথের ছেলেগুলো। হাসার কারণ হলো শ্রেয়ার গায়ে কাদার মাখামাখি। শয়তান পোলাপান, আমার গায়ে কাদা ছিটকে এখন হাসা হচ্ছে তাই না? ছেলেটা দিয়ে আঙুল তুলে বললাম, এই যে মিস্টার, গাড়ি ঠিকভাবে চালাতে পারেন না? দেখুন কি অবস্থা করেছেন, আমার ড্রেসটা নষ্ট করে দিয়েছেন। শ্রেয়ার কথায় ব্রু কুঁচকে তাকালো ছেলেটা। আঙুল তুলতে দেখে পাশ থেকে ফুয়াদ বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুর্যর দিকে আঙুল তুলে কথা বলো কোন সাহসে? নিশ্চয়ই ফ্রেশার তুমি। তুমি জানো তোমার সিনিয়র হয়ে আমরা। প্রিয় দৌড়ে এসে আমার হাত চেপে ধরে ইশারা করলো কিছু না বলতে। ওকে তোয়াক্কা না করে বললাম, সিনিয়র হয়ে এত বেয়াদব আপনারা? তবে আমরা জুনিয়ররা কি শিখবো? শ্রেয়ার কথায় রেগে গেল তুর্য। পকেট থেকে কিছু টাকা বের করে ছুঁড়ে মারল শ্রেয়ার মুখে। ইউ পুর গার্ল, টাকাগুলো নাও আর একটা ড্রেস কিনে নিও। অবশ্যই তোমার ড্রেসটার দাম 1,000-এর বেশি হবে না, তার চেয়ে বেশি দিলাম। ভালো একটা ড্রেস কিনে নিও। তুর্যর কথা শুনে হেসে উঠলো সবাই। অপমানে গা রিরি করে উঠলো আমার। এমন বেয়াদব মানুষ আমি কখনোই দেখিনি। চেহারা সুন্দর হলে কি হবে, অথচ মনটা তার নিকৃষ্ট। খুব টাকার দাপট তাই না? আশেপাশে তাকিয়ে একটা ইটের টুকরো তুলে নিলাম আমি। তুর্য বন্ধুদের নিয়ে সামনের দিকে চলে যাচ্ছিল। তখনই কোনো কিছু ভাঙার শব্দে পিছন ফিরে তাকালো সবাই। চোখ দুটো লাল হয়ে গেল তুর্যর। শ্রেয়া তুর্যর গাড়ির সামনের অংশে কাঁচ ভেঙে দিয়েছে। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে প্রিয়। তুর্য চৌধুরীর সাথে পাঙ্গা নিয়েছে তার প্রাণপ্রিয় বান্ধবী। হিজেট গার্ল, তোমার সাহস কি করে হলো আমার গাড়ি নষ্ট করার? তুমি জানো এটা কত এক্সপেন্সিভ? টাকাগুলো কুড়িয়ে হাতে নিলাম আমি। ওনার মুখের উপর ছুঁড়ে দিয়ে বললাম, আপনার টাকাগুলো আপনাকে ভিক্ষা দিয়ে গেলাম, গাড়িটা ঠিক করে নিন প্লিজ। টাকাগুলো কুড়িয়ে নিন তুর্য ভাইয়া, কাজে লাগবে গাড়ি ঠিক করতে। আমার কথায় মুখটা রাগে রক্তিম বর্ণ ধারণ করো তুর্যর। সিনিয়র হয়েছে বলে কি কি হয়েছে, এমন নিকৃষ্ট আচরণ করবে নাকি? কথাটা বলে প্রিয়র হাত ধরে ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম আমি। ভাগে যা আছে পরে দেখা যাবে। অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। কে এই মেয়ে? সাহস তার অনেক। নিজের সিনিয়রের সাথে এমন ব্যবহার করতে একটুও ভয় লাগলো না তার? যে সে হলে মানা যেত, কিন্তু ভার্সিটির টপ বয়ের সাথে এমন বিহেভ কেউই মেনে নিতে পারছে না। আর তুর্য কেমন সবাই জানে। অতিরিক্ত রাগী ও বদমেজাজি সে। সবচেয়ে বড় কথা, এই ক্যাম্পাসের ছাত্রদের লিডার সে। না জানি কত খারাপ দুর্দশা হবে মেয়েটার ভাবতেই সবার শরীর শিউরে উঠছে। তুর্যর বেস্ট ফ্রেন্ড আয়ুষের কাছে এসে কিছু বলার আগেই হাত দিয়ে বাধা দিল তুর্য। বড় বড় পা ফেলে এগিয়ে গেল ক্যান্টিনের দিকে। তার পিছু পিছু বাকি সবাই চলে গেল। ক্যাম্পাস থেকে বেরিয়ে আমার হাত টেনে ধরলো প্রিয়। চোখে মুখে তার আতঙ্ক। এটা তুই কি করেছিস শ্রেয়া? কি দরকার ছিল এসব করার? তুই জানিস উনি কে? জানার প্রয়োজন নেই আমার। দেখছিস না কত নিকৃষ্ট আর বেয়াদব উনি। তবুও কিছু না প্রিয়, টিউশনিতে যেতে হবে আমার। এগুলোই আমার জীবনের শেষ ভরসা যতদিন না আমি জব পাই। তাই তুই ভালো করেই জানিস একটু লেট করা যাবে না। কথাটা বলে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম আমি। স্টুডেন্টের বাসার সামনে এসেই ভাড়া মিটিয়ে দিলাম। বাসায় প্রবেশ করতেই আন্টি আমায় বসালেন। অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু নিশা আমার স্টুডেন্ট আসার নামই নেই।
কিছুক্ষণ পর আন্টি গত মাসের টাকাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলেন, নিশা আর পড়বে না শ্রেয়া। আন্টির কথাটা শুনে মনে হলো আকাশটা ভেঙে পড়লো আমার মাথায়। আরেকটা টিউশনে কোথায় খুঁজবো আমি? কিভাবে চলবো? বাসা ভাড়া দিব কি করে? ভেবেই কান্না পাচ্ছে আমার। বিনয়ের স্বরে বলে উঠলাম, কেন আন্টি, নিশার কোনো প্রবলেম হয়েছে? আন্টি মাথাটা নিচু করে বললেন, না, নিশা অন্য কারো কাছে পড়বে। আসলে আমার শাশুড়ির পা, তিনি চান না তুমি এই বাসায় আসো। তার মনে হয় তুমি অপয়া। আন্টির কথা শেষ করার আগে বের হয়ে এলাম আমি। রাস্তার ধারে বসে কান্নায় ভেঙে পড়লাম। আর কত সহ্য করব এমন জীবন? দূর থেকে একজন চেয়ে রইল শ্রেয়ার দিকে মুগ্ধ দৃষ্টিক্ষণে। কখনো ভ্রু কুচকাচ্ছে মানুষটা হয়তো বুঝতে চাইছে শ্রেয়ার কান্নার কারণ। দুদিন আগেও যে মানুষগুলো আমাকে ছেলের বউ বানাতে চেয়েছিল, আজ বিধবা জানতে বের করে দিল। এটাই হয়তো আমার ভাগ্য। মেনে নিলাম আমি। এই সমাজে টিকে থাকতে হলে তোর অনেক লড়াই করতে হবে শ্রেয়সী। আম্মু কি বলতেন ভুলে গেছিস? ভালো খারাপ মিলিয়ে এই দুনিয়া। প্রত্যেকটা মানুষকে এই সমাজে লড়াই করে বাঁচতে হয়। ছোটবেলায় মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারছিস, অথচ এখন লড়াই করতে পারছিস না। লজ্জা হওয়া উচিত তোর। হয় লড়াই করে বেঁচে থাক, না হয় হার মেনে মরে যা। নিজেকে নিজেই কথাগুলো বলে চোখের জল মুছে উঠে দাঁড়ালাম আমি। হাতের 2000 টাকা ব্যাগে ভরে নিলাম। আজ মাসের 2 তারিখ। বাড়ির মালিক হয়তো বাসা ভাড়ার জন্য আজই হাজির হবেন। খুব কর্কশ স্বভাবের লোক উনি। মায়া দয়া বলতে কিছুই নেই তার। মাস শেষ হলে সাথে সাথে ভাড়া চায় ওনার। কারো সুবিধা অসুবিধা কিছুই বুঝতে চায় না। এত কিছু ভেবে তো আর লাভ নেই, এটা তো ওনার হক। কিভাবে চলবো আমি? দুটো টিউশনির 4000 টাকা দিয়ে পড়ালেখা, বাসা ভাড়া, যাবতীয় খরচ চালানো সম্ভব হবে না। 2 মাসেই হাঁপিয়ে উঠেছি আমি। কিভাবে কাটাবো বাকি জীবনটা? চারপাশের মানুষগুলো এত কঠোর কেন? সুখ তো কপালে কখনোই ছিল না। বাঁচার জন্য তো কত লড়তে হচ্ছে আমার। কথাগুলো ভেবেই হাঁটা ধরলাম ফুটপাত ধরে। উদ্দেশ্য বাসায় যাওয়া। রিক্সা নিয়ে আর 1 টাকাও খরচ করতে চাই না। বিলাসিতা একদমই যায় না আমার সাথে, কারণ বেঁচে থাকাই তো দায় হয়ে পড়েছে। শ্রেয়াকে চলে যেতে দেখে দূর থেকে দৃষ্টি নিবদ্ধ মানুষটাও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। শ্রেয়া, আজ কিন্তু ভাড়া দিতে হবে। রীতি আপুর কথায় তার দিকে ফিরে তাকালাম আমি। রীতি আপু আর আমি একসাথে থাকি এই বাসায়। উনি আমার আপন কেউ না, তবু মেয়েটা আমার খুব কাছের হয়ে উঠেছে এই 2 মাসে। প্রিয়র বড় আপুর ফ্রেন্ড হয় উনি। সেই সুবাদেই ওনার সাথে এখানে থাকা আমার। রীতি আপুর ফ্যামিলি অবস্থা ভালো না। পরিবারের খরচ তাকেই চালাতে হয়। ছোট একটা কোম্পানিতে জব করেন উনি। দুজন মিলে ভাড়া দেই এই বাসার। ব্যাগ থেকে 3000 টাকা বের করে ওনার হাতে দিয়ে বললাম, বাড়িওয়ালা বা ওনার ছেলে যেই আসুক, ভাড়াটা দিয়ে দিও আপু। যদি ওনার ছেলে আসে তবে বলবে আমি বাসায় নেই, টিউশনিতে গেছি। তুমি তো জানোই ওই ছেলেটা কেমন। আমি বলে দিব, কিন্তু এভাবে কদিন শ্রেয়া? আজ আমি সহ থাকি, তাই তুমি কিছুটা সাহস নিয়ে থাকতে পারো। যদি কখনো আমি না থাকি তবে একা কিভাবে থাকবে? আজ বাড়িওয়ালার মাতাল ছেলে পিছু নিয়েছে, কাল হয়তো অন্য কেউ নিবে। জীবনে তো প্রোটেকশন প্রয়োজন আছে, তাই না? এত সুন্দর একটা মেয়েকে সারাক্ষণ এইভাবে মন মরা হয়ে থাকতে দেখে একদম ভালো লাগে না। দোয়া করব আল্লাহ যেন তোমার প্রোটেক্ট করার একজন মানুষ দেয়, যে এই সুন্দরীকে আগলে রাখবে। রীতি আপুর কথা একটু হাসলাম আমি। নিজের গাল থেকে আপুর হাতটা হাতের মুঠোয় নিয়ে বললাম, শ্রেয়সী নিজেকে নিজে দিব্যি প্রোটেক্ট করতে পারে আপু। ফোনের শব্দে আপুর হাতটা ছেড়ে দিয়ে ব্যাগ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম প্রিয় কল দিয়েছে। উফ, বাসা গিয়েছে 1 ঘন্টাও হবে না, পাগল মেয়ে বারবার ফোন দিয়ে শুরু করেছে। কল রিসিভ করতেই প্রিয়র আতঙ্ক কণ্ঠ ভেসে উঠল। ভয় পেয়ে গেলাম আমি। কি হয়েছে প্রিয়? নুসাইবা আপুর কিছু হয়নি তো? বেবি ঠিক আছে? ঠিক আছে। তাহলে এভাবে আতঙ্কিত হওয়ার কথা কেন বলছিস? আঙ্কেল আন্টি শরীর ভালো আছে? সবাই একদম ফিটফাট আছে, কিন্তু তুই কতক্ষণ ফিট থাকবি জানা নেই আমার। ভীষণ ভয় হচ্ছে শ্রেয়া, তোর কিছু হলে খুব কান্না পাবে আমার। প্রিয়র আবল তাবল কথায় মেজাজ খারাপ হতে লাগলো। বিরক্তি সুরে বললাম, উল্টাপাল্টা কি বলছিস প্রিয়? আন্টি কি আজ তোকে মার দিয়েছে নাকি? নাকি কোনো আকাম করে এসে আমায় ব্যবহার করে আন্টিকে বাঁচার ফোন দিয়ে আটতে ফোন দিয়েছিস তুই? এমন কিছুই না, আমি খুব ভালো মেয়ে, তুই ভালো করেই জানিস। প্রিয় কখনো কোনো দোষ করে না। ও মা, তাই নাকি? বাহ, আপনি তো ভীষণ লক্ষ্মী মেয়ে।
হুম, যেটা বলার জন্য ফোন দিয়েছি শোন। আবারও আতঙ্ক কণ্ঠ। আচ্ছা বল, কি জন্য ফোন দিয়েছিস? তুর্য ভাইয়া তোকে ছাড়বে না শ্রেয়া। ওনার ক্ষমতা জেদ রাগ সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। সবচেয়ে বড় কথা, ভার্সিটির টিচারদের প্রিয় ছাত্র উনি। কার প্রিয় অপ্রিয় এসব জানতে চাইছি আমি। আর তুর্যকে, ক্যাম্পাসের ওই বেয়াদব ছেলেটা? চুপ শ্রেয়া, আর এমন বলবি না। তোকে কিভাবে বাঁচাবো ওই টেনশনে আছি আমি। যতই টপ সব হোক, বেয়াদব ছেলে উনি। আর আমার জন্য টেনশন করতে হবে না তোর। উনি বাঘ না ভালুকও না। আজ এটা কথা বলার জন্য ফোন দিয়ে আমার সময়টা নষ্ট কেন করছিস তুই? খেয়ে দিয়ে ঘুমাবো আমি, ফোন রাখ। তুই তো কিছুই জানিস না। আমাদের ডিপার্টমেন্টের মিহি থেকে খবর পেয়েছি। আমরা চলে আসার পর তুর্য ভাইয়া রেগে মেগে ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। আবার ওই বেয়াদব বদমেজাজি ছেলের নাম নিচ্ছিস? ফোন রাখ। প্লিজ দোস্ত, পুরো কথা শোন। আমি তো তোর ভালোটাই চাই, তাই না কলিজা? হয়েছে, এত পেঁচাল না করে তাড়াতাড়ি বল প্লিজ। ক্যান্টিন থেকে মোটা একটা লাঠি এনে তুর্য ভাইয়া নিজের পুরো গাড়ির কাঁচ ভেঙে ফেলেছে। কারণ তুই ওনার গাড়িতে ছুঁয়েছিস। তাই রাগে জিদে নিজের গাড়ি নিজে নষ্ট করেছেন। সবার সামনে নাকি চিল্লিয়ে বলেছেন ওই মেয়েকে কিছুতেই ছাড়বো না আমি। এমন শিক্ষা দেব, আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, আকুতি মিনতি করবে। ওনার কথায় সবাই কেঁপে উঠেছেন। আমারও শরীর কাঁপছে এই কথা শুনে। কি দরকার ছিল শ্রেয়া ওনার সাথে তর্ক জড়ানোর? হ্যাঁ, ওনার কথা মেনে চলে সবাই ক্যাম্পাসে। আমার তো ভয় করছে তোকে ক্যাম্পাস থেকে যদি বের করে দেয়। প্রিয়র কথা শুনে সাথে সাথে ফোনটা কেটে দিলাম আমি। একটা মানুষ এত খারাপ কি করে হতে পারে? এত অহংকার ওনার। ওনাকে ভয় পাচ্ছি না আমি। ভয় হচ্ছে যদি আমার ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। লেখাপড়াটা চালিয়ে যাওয়া অনেক বেশি জরুরি আমার জীবনে বাঁচতে হলে। নতুন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর্যাপ্ত পরিমাণ টাকা নেই আমার কাছে। প্রিয়র বাবার আর্থিক সাহায্যে ভর্তি হয়েছি আমি এই ইউনিভার্সিটিতে। বইটুকু কেনারও সাধ্য নেই আমার। প্রিয় থেকে বই এনে নোট করে পড়ি। এই মুহূর্তে বের করে দিলে কি করব আমি? হাঁটু ভেঙে বসে পড়লাম নিচে পাতানো বিছানায়। ভার্সিটিতে পড়তে হলে নিজের এই অসহায় পরিস্থিতির জন্য নিজের কাছেই হেরে যেতে হবে আমার। প্রিয় ঠিকই বলে, যখন প্রতিবাদ করার প্রয়োজন হয় তখন করি না, অযথা কারণে যাই প্রতিবাদ করতে আমি। একের পর এক ঝামেলায় পড়ছিস তুই শ্রেয়া। আবারও লড়তে হবে তোকে। তোকে এবার নিজের মাথাটা নিচু করে লড়তে হবে আবার। টিউশন শেষ করে বাসায় যাচ্ছি। রিক্সা নিয়ে নি বলে হেঁটে যেতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। প্রায় 8টা বেজে গেছে। ল্যাম্পপোস্টের আলোয় কিছুটা ভয় নিয়ে হেঁটে যাচ্ছি আমি। প্রতিদিনই ভয়ে থাকি, তবে কেন জানি না আজ ভীষণ ভয় লাগছে। হঠাৎ মনে হলো আমার পিছু পিছু কেউ আসছে। ঘাড় ঘুরিয়ে দেখি একটা ছেলে আমার পিছু নিচ্ছে। ছেলেটার চেহারা মৃদু আলোতে তেমন বোঝা যাচ্ছে না। বুকটা ধক করে উঠলো আমার। যতই বলি আমি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারবো ঠিক, তবুও একজন ছেলের শক্তির কাছে আমার শক্তি কিছুই না। কাপা কাপা হাতে হাতিয়ে ব্যাগ থেকে পেপার স্প্রেটা নিলাম। কাছে আসলেই চোখ বরাবর স্প্রে করে দেব। নিজের সেফটির জন্য এটা রাখা আমার। তাড়াতাড়ি করে পা চালাতে লাগলাম। ছেলেটাও পা চালিয়ে কাছে আসতেই তাড়াতাড়ি করে স্প্রে করতে যাব, তার আগে ছেলেটা চেঁচিয়ে উঠল। Hey, stop. Don't do this, Jerry. জেরি ডাকে চমকে উঠলাম আমি। কে জেরি? ছেলেটা পাগল নয় তো? এখানে কোনো আলোও নেই। মোবাইলের ফ্ল্যাশ অন করলো ছেলেটা। আলোতে ছেলেটার চেহারা ভেসে উঠতেই বলে উঠলাম, আপনি আপনি তো ওই বেয়াদব তুর্য চৌধুরীর বন্ধু, তাই না? আজ ক্যাম্পাসে তার সাথে দেখেছিলাম আমি আপনাকে। ফিক করে হেসে দিল আয়ুষ। শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, জি জেরি সাহেবা, আমি ওই বেয়াদব তুর্যর শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। আমি আয়ুষ, আর তুর্য খুব বেয়াদব, তাই না? জেরি কেন ডাকছে বারবার লোকটা? পাগল নাকি? তুইও তো পাগল শ্রেয়া। এই লোকটা ওই বেয়াদব তুর্য ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, আর তার কাছে তুর্যর ব্যাপারে বদনামি করে একদমই নিজের পায়ে নিজে কুড়াল মারা যাবে না। তাই ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, আপনি আমায় জেরি কেন ডাকছেন? অদ্ভুত। আমার নাম শ্রেয়সী। শ্রেয়সী উচ্চারণ করতে না পারলে শ্রেয়া বলে ডাকবেন। কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরলাম আমি। লোকটাকে খারাপ মনে হচ্ছে না, তবুও সাবধানের মায়ের নেই, তাই সামনের দিকে হাঁটতে লাগলাম। তুমি ছোটবেলায় টম অ্যান্ড জেরি কার্টুন দেখতে? টম অ্যান্ড জেরি কার্টুনে যেমন সারাক্ষণ ওরা ঝগড়া লেগেই থাকতো, সকালে তুর্য আর তুমি যখন ঝগড়া করছিলে, তোমাদের দুজনের ঝগড়াটাও ঠিক ওদের মতোই লেগেছে। আমি তো বেশ উপভোগ করেছি। তুর্য যদি রাগ না করতো তবে আমি তাকে টম বলে ডাকতাম। তাই বলে আপনি আমায় জেরি রাখবেন? অবশ্যই। বাই দ্য ওয়ে, তুর্যর অমন ব্যবহারের জন্য দুঃখিত, কিন্তু তুর্য অনেক ভালো মনের একটা মানুষ। তুমি ওনাকে আর কিছু বলতে না দিয়ে বলে উঠলাম, হয়েছে হয়েছে, আর বলতে হবে না ওনার কথা। ওনার এত গুণগান দিয়ে আমি কি করব? আপনি আমার পিছু পিছু কেন আসছেন? আপনি কি আমায় ফলো করছিলেন?
একদম না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম রাস্তার মোড়ে। তুর্যও ছিল। তখনই দেখলাম গলি থেকে বের হয়ে আসছো তুমি, আর কিছু ছেলে কুদৃষ্টিতে তাকিয়েছিল তোমার দিকে। তাই ভাবলাম পিছু পিছু গিয়ে তোমার একটু এগিয়ে দিয়ে আসি। শত হোক আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট তুমি, সিনিয়র হিসেবে এতটুকু তো করতেই পারি। ধন্যবাদ। সামনেই আমার বাসা। ভালো থাকবেন ভাইয়া। কথাটা বলে দ্রুত পা চালিয়ে চলে আসলাম আমি। উপর দিয়ে যতই কঠোরতা দেখাই না কেন, ভালোই হয়েছে উনি এগিয়ে দিয়েছেন। ক্লাসে বসে আছি, স্যার এইমাত্র বের হয়ে গেলেন। আমার পাশে বসে ঠকঠক করে কাঁপছে প্রিয়। এই মেয়েকে দেখে যে কারোরই মনে হবে বর্ষার মৌসুমেই শীতের আগমন ঘটেছে। বিরক্তি নিয়ে পাশ ফিরে প্রিয়র দিকে তাকালাম আমি। কিরে, শীত কি বেশি লাগছে? কম্বল দিব একটা? তুই মজা করছিস? আমি তোর জন্য টেনশনে শেষ আর তুই মজা করছিস? যা, কোনো কথা বলবো না তোর সাথে। রিল্যাক্স প্রিয়, এত টেনশন করার কিছু নেই, যা হবে পরে দেখা যাবে। এখন অন্তত ক্লাসে মনোযোগ দে। স্যার ঢুকেছে ক্লাসে। তুই তুর্য ভাইয়াকে সরি বলে দে, দেখিস উনি মাফ করলেও করতে পারে। বলবো। আমি অনেক ভেবেছি উনি যেমনই হোক আমাদের সিনিয়র তো, অমন ব্যবহার করা উচিত হয়নি, তাই সরি চেয়ে নিব, সব মিটমাট করে ফেলবো। তোর আর কাঁপতে হবে না। ক্লাস শেষে অডিটোরিয়াম রুমের সামনে এসে দাঁড়ালাম আমরা। ভেতর থেকে কারো সুরেলা কণ্ঠ ভেসে আসছে, খুবই সুন্দর ভয়েস। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, গানটা গাইছে সে। দরজার কাছে দাঁড়িয়ে পুরোটা গান শুনলাম আমি আর প্রিয়। হয়তো নবীন বরণ অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছে। মিহির কাছে জেনে আসলাম তুর্য ভাইয়াকে এখানে পাওয়া যাবে। মিহি মেয়েটাকে ইনফর্মার বললে ভুল হবে না, সব নিউজ পাওয়া যায় তার কাছে। সেই কারণেই এখানে আসা। দরজা থেকে উঁকি দিয়ে দেখলাম তুর্য ভাইয়ার হাতে গিটার। তার মানে এই বদমেজাজি লোকটা এত সুন্দর গান গাইছিলেন। থাক, এত ভেবে লাভ নেই, যা করতে এসছি তাই করে যাই। দরজার আড়াল থেকে ধীরে ধীরে ভেতরে ঢুকলাম আমি। আমার পেছনে প্রিয় এখনো কেঁপে যাচ্ছে। মন চাইছে এই মেয়েকে উগান্ডা পাঠিয়ে দিই আমি। একটা মানুষ এত ভীতু কি করে হতে পারে? কই, অন্য সময় তো বাঘিনী হয়ে ওঠে। ভেতরে ঢুকে দেখলাম আয়ুষ ভাইয়া, তুর্য ভাইয়া, কালকের বাকি দুটো ছেলে আর দুটো মেয়েও আছে। হয়তো মেয়ে দুটোও তাদের ফ্রেন্ড।